স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। গ্রীষ্মকালে রাতে শোবার ব্যবস্থা ছিল রান্নাঘরের সামনে সেই টানা বারান্দায়। মা ছেলে মেয়েদের নিয়ে সেই বারান্দাতেই শুয়ে থাকেন। বর্ষাকাল বা শীতকালেই শুধু ঘরে শোয়া হতো। এরকমই এক গরমের রাতে সারা দিন খাটাখাটনির পর ক্লান্ত শরীরে মা ছেলেদের নিয়ে অঘরে ঘুমোচ্ছেন। রাত তখন গভীর। হঠাৎ বাথরুমে যাওয়ার দরকার হওয়ায় ছোট ছেলে সন্তু ঘুম ভেঙে উঠে বসল। মাকে ডাকতে গিয়েও ডাকল না। ভাবল, সারাদিন হাড় ভাঙা খাটনির পর মা একটু শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমাক, এইটুকু আমি একাই চলে যাব। এই ভেবে উঠে দাঁড়ালো। আর দাঁড়াতেই চোখ চলে গেল রান্নাঘরের জানলা ভেদ করে। সন্তু দেখল বাঁশঝাড়ের নিচে লাল পাড় সাদা শাড়ি পরা একজন বউ লম্বা ঘোমটা টেনে ঝাঁট দিচ্ছে। অবাক হয়ে গেল সন্তু। এত রাতে তাদের বাগানে কে ঝাঁট দিচ্ছে? ডাকাবুকো সন্তু পা টিপে টিপে বেরিয়ে এলো বাইরে। বাথরুমের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। বউটা তখনও ঝাঁট দিয়ে চলেছে এদিক থেকে ওদিক। সন্তু একটু এগোতেই দেখল বউটা ঝাঁট দিতে দিতে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। আজ আপনাদের জন্য রয়েছে লুসি ঘোষালের কলমে ঘোষালদের সেই বাঁশবাগানটা। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। সময়টা আনুমানিক 1970 সাল। হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম। সেখানে প্রায় 15-20 ঘরের বাস। সেই গ্রামের এক সম্ভ্রান্ত বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবার ঘোষাল পরিবার। পরিবারের কর্তা রেলে চাকরি করেন। মাসান্তে একবার বাড়ি ফেরেন। কখনো আবার তাও হয়ে ওঠে না। 5 ছেলে আর 2 মেয়ে নিয়ে কর্ত্রী থাকেন বাড়িতে। বাকি 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারা যে যার শ্বশুর বাড়িতে। ছোট ছেলেটির বয়স 13 বছর। মায়ের সব থেকে আদরের সে। বাড়ির বড় ছেলেও রেলে চাকুরিরত। সেও সপ্তাহান্তে বা মাসান্তে বাড়ি ফেরে। তার বউ 2 ছেলে মেয়ে নিয়ে সেই বাড়িতেই থাকে। অনেকটা বড় জায়গা জুড়ে বাড়িটা। একদিকটা পুরো বাঁশবাগান, আর একটা দিকে অনেকটা অংশ জুড়ে মূল বাড়ি। বাড়িটার দোতলা জুড়ে পুরোটাই ছাদ। তবে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই। ছাদে উঠতে হলে একমাত্র ভরসা মই। একতলায় একপাশ জুড়ে টানা লম্বা রান্নাঘর। রান্নাঘরের জানলা দিয়ে বাঁশবাগানটা দেখা যায়। রান্নাঘরের সামনেটা জুড়ে লম্বা বারান্দা। বারান্দার উল্টো দিকে পরপর 2 ঘর। তার পাশে চৌকোভাবে উঠোন। উঠোন পেরিয়ে আবারও 2 ঘর। সেই ঘরেই বড় ছেলের বউ থাকে। 2 ঘরের মাঝে বেশ কিছুটা ফাঁকা জায়গা। একতলাতেই ঘোষাল পরিবারের থাকা খাওয়া সহ যাবতীয় কাজকর্ম। তবে বাথরুমটা ছিল মূল বাড়িটা থেকে বেশ খানিকটা দূরে বাঁশবাগানের দিকে যেতে। সেদিকটাতে অবশ্য একটা লম্বা টানা ঘর আছে। সেটা উৎসবের সময় লোকজন এলে ব্যবহার করা হতো। মূল বাড়ির যে সদর দরজা, তার ঠিক পাশেই বাড়ির কুলদেবতা মহাদেবের মন্দির। সে মন্দিরে শিবরাত্রির দিন বিরাট বড় করে পুজো হয়। সারা রাত ধরে পুজো চলে। পাড়ার মেয়ে বউরা সেখানেই এসে পুজো দেয়। বাড়ির পিছনে বাঁশঝাড়ের পর থেকে বেশ খানিকটা ফাঁকা মাঠ। মাঠ পেরোলেই নদী। গ্রীষ্মকালে রাতে শোবার ব্যবস্থা ছিল রান্নাঘরের সামনে সেই টানা বারান্দায়। মা ছেলে মেয়েদের নিয়ে সেই বারান্দাতেই শুয়ে থাকেন।
বর্ষাকাল বা শীতকালেই শুধু ঘরে শোয়া হতো। এরকমই এক গরমের রাতে সারা দিন খাটাখাটনির পর ক্লান্ত শরীরে মা ছেলেদের নিয়ে অঘরে ঘুমোচ্ছেন। রাত তখন গভীর। হঠাৎ বাথরুমে যাওয়ার দরকার হওয়ায় ছোট ছেলে সন্তু ঘুম ভেঙে উঠে বসল। মাকে ডাকতে গিয়েও ডাকল না। ভাবল, সারাদিন হাড় ভাঙা খাটনির পর মা একটু শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমাক, এইটুকু আমি একাই চলে যাব। এই ভেবে উঠে দাঁড়ালো। আর দাঁড়াতেই চোখ চলে গেল রান্নাঘরের জানলা ভেদ করে। সন্তু দেখল বাঁশঝাড়ের নিচে লাল পাড় সাদা শাড়ি পরা একজন বউ লম্বা ঘোমটা টেনে ঝাঁট দিচ্ছে। অবাক হয়ে গেল সন্তু। এত রাতে তাদের বাগানে কে ঝাঁট দিচ্ছে? ডাকাবুকো সন্তু পা টিপে টিপে বেরিয়ে এলো বাইরে। বাথরুমের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। বউটা তখনও ঝাঁট দিয়ে চলেছে এদিক থেকে ওদিক। সন্তু একটু এগোতেই দেখল বউটা ঝাঁট দিতে দিতে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। সন্তু খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? একজন জলজ্যান্ত মানুষ এক্ষুনি ছিল, হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। সন্তুর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। একটু বেশি সাহসী ছিল সে, তাই কোনো রকমে বাথরুমের কাজ মিটিয়ে এক দৌড়ে বাড়িতে ঢুকে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আচমকা জড়িয়ে ধরাতে মায়ের ঘুম ভেঙে গেল। মা জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? সন্তু জড়ানো গলায় মাকে সব ঘটনা খুলে বলল। শুনে মা বললেন, আর কখনো রাতে একা বেরোস না, যদি বেরোনোর প্রয়োজন হয় আমাকে ডাকিস। নে এখন ঘুমো, আমি মাথায় জপ করে দিচ্ছি। এই বলে মা মাথায় শিব মন্ত্র জপ করে দিলেন। সন্তু ঘুমিয়ে পড়ল। মা সে রাতের কথা আর কাউকেই জানালেন না। তার ঠিক 2 দিন পরের কথা। রাতের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, সবাই শুতে যাওয়ার জোগাড় করছে। মা রান্নাঘরের শেষ কাজটুকু গুছিয়ে নিচ্ছেন। হঠাৎই বাড়ির মেজ ছেলে আনন্দর পেটটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাথরুমে যাওয়ার প্রয়োজন হওয়ায় সে কাউকে কিছু না বলে হাতে একটা মোমবাতি নিয়ে চলে গেল বাথরুমে। বাথরুমের কাজ শেষ করে ঠিক বেরোতে যাবে এমন সময় মোমবাতিটা নিভে গেল। আনন্দ অবাক হয়ে গেল। চারপাশে তো কোনো হাওয়া নেই, মোমবাতিটা এমন নিভে গেল কেন? একটু যেন ভয় পেল আনন্দ। তাড়াতাড়ি করে বেরোতে যাবে, অন্ধকারের দরজাটা ঠিক ঠাউর করতে পারল না। যেদিকে দরজা সেদিকে কয়েক পা এগিয়ে গেল। এ কি, দরজাটা তো এখানেই হওয়ার কথা, খুঁজে পাচ্ছে না কেন? আনন্দর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। এ কি হচ্ছে? এমন তো কখনো হয়নি। হঠাৎ শুনতে পেল মায়ের গলা। ঠিক বাথরুমের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে মা তাকে বলছেন, কিরে, দরজা খুঁজে পাচ্ছিস না? আয় আয়, এদিকে আয়। এই তো আমি, এদিকেই তো দরজা, এগিয়ে আয়। আনন্দ যেন গোলক ধাঁধায় পড়ে গেল। তার মস্তিষ্ক বলছে মা যেদিক থেকে ডাকছে সেটা বাথরুমের পিছন দিক, সেদিকে কোনোভাবেই দরজা থাকা সম্ভব নয়। পরক্ষণেই মন বিদ্রোহ করে বলছে, মা তো ভুল বলবে না, ওই তো মা ডাকছে। তাহলে কি সে ওই দিকেই যাবে? বেশ কিছুক্ষণ এমন চলার পর সে চিৎকার করে বলে ওঠে, ও মা, আমি যে দরজাটাই খুঁজে পাচ্ছি না, কোথায় তুমি? আচমকা চারিদিক শান্ত হয়ে গেল। হঠাৎ শোনা গেল মায়ের গলা, আনন্দ, আনন্দ, কোথায় তুই? তারপরেই আনন্দ এক ফালি আলোর রেখা দেখতে পেল। সে দেখল তার সামনে যেন কোনো মন্ত্র বলে হারিয়ে যাওয়া দরজাটা আবার চলে এসেছে। সে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে দেখল মা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে। আনন্দ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা কিছু একটা আন্দাজ করে তাকে বাড়ির ভেতর নিয়ে গেলেন। বাড়ির ভেতর গিয়ে আনন্দ দড়াম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর সকলের চেষ্টায় তার জ্ঞান ফিরল,
চোখ খুলে সে দেখল সবাই উদ্বিগ্ন মুখে তার দিকেই তাকিয়ে রয়েছে। আনন্দ জানালো পেটটা একটু গন্ডগোল করায় তার মাথা ঘুরে গেছিল। আসল কথা সে চেপে গেল সবার কাছে, কিন্তু মাকে ফাঁকি দেওয়া যে বড় শক্ত। বাকিদের সবাইকে শুতে যেতে বললেন মা। সবাই যে যার মতো শুয়ে পড়ার পর মা আনন্দকে জিজ্ঞেস করলেন আসল ঘটনা। আনন্দ মাকে সব কথা খুলে বললে মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এসব কি শুরু হলো তার শান্তিপ্রিয় বাড়িতে? তিনি আর এই বিষয়ে কথা বাড়ালেন না। তখনকার দিনে বাড়িতে লোকজনের আনাগোনা লেগেই থাকতো প্রায়। আজ মাস্তুতো দাদা তো কাল পিসি পিসে মশাই। আর গোশাল পরিবার অনেক বড় পরিবার, লতায় পাতায় আত্মীয়, তাই যাওয়া আসা হই হুল্লোড় চলতেই থাকতো। আর পড়াশোনারও তখন তেমন চাপ ছিল না, তাই বাড়ির ছেলেমেয়েরা বেশ মজাতেই ছিল। সেবার গ্রীষ্মের ছুটিতে মামাতো ভাই তরুণ বেড়াতে এলো। সমবয়সী হওয়ার জন্য বাড়ির ছোট ছেলে সন্তুর সঙ্গে মামাতো ভাইয়ের বন্ধুত্ব সব থেকে বেশি ছিল। সারা দিন গ্রামের পুকুরে একসঙ্গে ঝাঁপানো, মাছ ধরা, আম গাছে উঠে আম পাড়া, এসব করে দিনগুলো বেশ কাটছিল। গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে সেদিন। রাতে তরুণ আর সন্তু ঠিক করল ছাদে শোবে। মাকে বলাতে মা রাজি হলেন না। মাত্র কয়েকদিন আগে পরপর ঘটে যাওয়া ঘটনার কথা সন্তু বা বাকি সবাই ভুলে গেলেও মা ভোলেননি। তাই কোনোভাবেই তাকে রাজি করাতে পারছিল না সন্তুরা। শেষমেশ নদাদা আর ফুলদাদার হস্তক্ষেপে মাকে রাজি করানো গেল। পাড়া গ্রামের ব্যাপার, সন্ধ্যা নামতে না নামতেই রাত ঘনিয়ে আসে। সারা দিন খাটাখাটনির পর রাত 8টা নাগাদ খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ফেলতে চায় সবাই। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে সবাই শুতে যাওয়ার তোড়জোড় শুরু করল। সন্তু আর তরুণ একটা মশারি, একটা মাদুর, দুটো বিছানার চাদর, দুটো বালিশ, একটা হ্যারিকেন আর একটা জলের জগ নিয়ে ছাদে ওঠার ব্যবস্থা করতে লাগলো। যেহেতু তখন ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, একটা মই ছাদ পর্যন্ত দেওয়ালে ঠেস দিয়ে রাখা থাকতো সিঁড়ির বিকল্প হিসেবে। কোনো কারণে ছাদে উঠতে হলে সেই মই ছিল একমাত্র ভরসা। দুই ভাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মই বেয়ে ছাদে উঠে গেল। মা নিজের অজান্তেই কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম করে বলে উঠল, জয় বাবা মহাদেব, জয় বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। সন্তু আর তরুণ ছাদে গিয়ে মাদুর পেতে উপরে একটা চাদর বিছিয়ে বালিশ দুটো রেখে মশারিটা টাঙিয়ে নিল। ছাদে তো আর মশারি টাঙানোর সেরকম সুব্যবস্থা নেই। অগত্যা দুজনে কাপড় মেলার জন্য যে দড়ি বাঁধার বাঁশ ছিল তাতেই মশারির কোনাগুলো আটকে দিল। তারপর মশারি মাদুরে গুঁজে নিশ্চিন্তে দুভাই শুয়ে পড়ল। তারাভর্তি খোলা আকাশের নিচে শুয়ে এ কথা সে কথা বলতে বলতে রাত গভীর হলো। তখন রাত 11টা মানেই গভীর রাত। গল্প করতে করতে দু ভাই যে কখন ঘুমিয়ে পড়ল নিজেরাও জানল না। হঠাৎ একটা অস্বস্তিতে সন্তুর ঘুমটা ভেঙে গেল। সন্তু ঘুম ভেঙে উঠে বসল, এদিক ওদিক তাকালো। পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে না? আকাশেও একটা তারা দেখা যাচ্ছে না। কিন্তু যখন শুতে এসেছিল এমন দম বন্ধ করা পরিবেশ তো ছিল না। ঝড় উঠবে নাকি? যাই হোক, গলাটাও শুকিয়ে গেছে। সন্তু আর বেশি না ভেবে একটু জল খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুমটা এলো না। সন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকল। পাশে তরুণ অঘরে ঘুমোচ্ছে। বেশ কিছুক্ষণ পর তন্দ্রা মতো এসেছে। হঠাৎ সন্তুর মনে হলো মশারির চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে। সন্তু প্রথমে ভাবল বিড়াল এসছে হয়তো, কিন্তু কিছুক্ষণ পর বেশ ভারী পায়ের শব্দে তার ভাবনায় ছেদ পড়ল। না, বিড়াল হাঁটলে তো এমন শব্দ হওয়ার কথা নয়। তবে কি কেউ ছাদে উঠেছে? সন্তু আবার তাকালো। চারিদিকে তাকিয়ে দেখল কেউ তো নেই। এবার সন্তু একটু ভয়ই পেল, কিন্তু চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সন্তু গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ কারুর ধাক্কা
ধাক্কায় সন্তুর ঘুম ভেঙে গেল। কে যেন ধাক্কা দিচ্ছে আর বলছে, এই ওট ওট ওট, এখানে ঘুমোস না, নিচে নেমে যা। আমি আছি বলে তোদের কেউ ক্ষতি করতে পারছে না। এখনই ওঠ, আর আগামী 10 বছর এই ছাদে কেউ শুবি না, না হলে কিন্তু বিপদ। সন্তু ভয়ে কাঠ হয়ে পড়ে রইল, কিন্তু ধাক্কা দেওয়া বন্ধ হলো না। সেই অদৃশ্য ডাকও থামল না, ক্রমাগত বলেই চলল, কিরে কথা কানে যাচ্ছে না নাকি? উঠতে বললাম না, যা নেমে যা। আমি আছি বলে এখনো ঠিক আছিস, তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না। যা 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 যা, নেমে যা। আর সন্তু শুয়ে থাকতে পারল না, তাড়াতাড়ি উঠে বসল। ততক্ষণে তরুণও উঠে পড়েছে। একই ঘটনা তার সঙ্গেও ঘটেছে। দু ভাই মিলে সব যেমন ছিল সেভাবেই ফেলে রেখে হুড়মুড় করে নিচে নেমে গেল। দু ভাইয়ের হাঁক ডাকে বাড়ি শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। মা জানতে চাইলেন কি হয়েছে। সন্তু মাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা জানালো। মা সন্তুকে জড়িয়ে ধরে বললেন, থাক বাবা, আর ছাদে গিয়ে কাজ নেই। আমি তো আগেই বারণ করেছিলাম, তোরা দুজন এখানেই শুয়ে পড়। সমস্ত ঘটনা শোনার পর বাড়ি শুদ্ধ প্রত্যেকে ভয় পেল, কিন্তু দাদা তপন এই ঘটনার এক বর্ণও বিশ্বাস করল না। হেসে উঠে বলল, কি সব আজগুবি গল্প শোনাচ্ছিস? বেশি খেয়ে পেট গরম হয়েছে আর উল্টোপাল্টা স্বপ্ন দেখেছিস। ওসব কিছু নয়, মনের ভুল। সন্তু আর তরুণ একযোগে প্রতিবাদ করে উঠল, একজনের ভুল হতে পারে, দুজনের একসঙ্গে কি করে ভুল হবে? তপন আবারও হেসে উঠল, বলল, বেশ, ভিতর ডিম দুটো। তোরা ঘুমোস মায়ের আঁচলের তলায়, আমি ছাদে চললাম শুতে। ওরে বাবা, ও দাদা, তুমি যেও না, তুমি যেও না। বিশ্বাস করো, ওখানে ওখানে কিছু একটা গন্ডগোল আছে। আমাদের আমাদের বারণ করেছে 10 বছর ওই সাথে ছুতে। মাও বারণ করলেন, বাড়ির বাকিরাও বারণ করল, কিন্তু তপন কারো কথায় কোনো রকম পাত্তা দিল না। একরকম জোর করে সবাইকে অগ্রাহ্য করে একটা টর্চ আর একটা লোহার রড নিয়ে উঠে গেল ছাদে। বিছানা তো করাই ছিল, মাথার কাছে টর্চ আর পাশেই নাগালের মধ্যে লোহার রড রেখে আরাম করে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, দেখি কেমন গন্ডগোল। বাচ্চা ছেলে সব, কি নাকি দেখে ভয় পেয়েছে, ভাবছে ভূত। আরে বাবা, দিব্যি সুন্দর রাত, ভূত কোথা থেকে এলো? এটা তো আমাদেরই বাড়ি, জন্মে থেকে রয়েছি, কোনোদিন ভূতের টিকিও দেখলাম না, আজ নাকি ভূত এসেছে। হ্যাঁ, এইসব 7-5 ভাবতে ভাবতে তপন ঘুমিয়ে পড়ল। রাত তখন আন্দাজ 3টে। দুর্দার করে তপন নেমে এলো ছাদ থেকে। চোখ লাল, চুল উস্কো খুস্কো, জামা কাপড় অবিন্যস্ত, জিভ বের করে ভয়ঙ্কর হাঁপাচ্ছে সে, যেন ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। মা জেগেই ছিলেন, জানতেন কিছু একটা ঘটতে চলেছে। তপন নেমে আসতেই মা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, কিরে কিরে, কি হচ্ছে? এমন করছিস কেন? বস বস বস, জল খা। কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। বেশ খানিকটা জল খেয়ে ধাতস্থ হয়ে তপন বলতে শুরু করলো, ছাদে উঠে দেখলাম বেশ মনোরম পরিবেশ। বিছানা তো করাই ছিল, আমি শুয়ে পড়লাম। 7-5 ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। ঘুমের মধ্যেই শুনতে পেলাম মশারির চারপাশে পায়ের খসখস শব্দ। কে যেন হেঁটে বেড়াচ্ছে। প্রথমটা ভাবলাম বিড়াল বোধ হয়। উঠে বসে টর্চটা জ্বালিয়ে চারিদিক দেখলাম। আওয়াজটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে, চারিদিকে কেউ কোথাও নেই। ভাবলাম ঘুমের মধ্যে হয়তো ভুল শুনেছি বা স্বপ্ন দেখেছি। এই ভেবে টর্চ নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার সেই একই অবস্থা। ভাবলাম ভাইদের কল্পনার প্রভাব আমার মধ্যেও কি পড়েছে নাকি? না না, এইসব বেশি পাত্তা দেওয়া যাবে না। ঘুমিয়ে পড়লাম।
এই ভেবে আবার আমি পাশ ফিরে শুলাম, কিন্তু না, চোখ বন্ধ করতেই আবার সেই একই শব্দ। চোখ খুলতেই শব্দটা বন্ধ। এবার এক হাতে রডটা বাঁকিয়ে ধরলাম আর এক হাতে টর্চটা নিলাম। ভাবলাম এবার আওয়াজ হলে লাইটটা জ্বেলে রডটা দিয়ে মারব, দেখি কি হয়। এই ভেবে শুয়ে আছি চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ, তারপর চুপচাপ। কিছুক্ষণ পরে আবার ওই তো মশারির চারপাশের শব্দটা হচ্ছে। ওই তো কেউ খসখস করে পা টেনে হাঁটছে। আমি লাফিয়ে উঠে টর্চটা জেলে রড দিয়ে জোরে মারলাম, কিন্তু কোথায় কি? কেউ নেই, সব ফাঁকা। আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু সেটা প্রকাশ না করে আবার শুয়ে পড়লাম। কিন্তু চোখ বন্ধ করতেই সেই শব্দ, এবার যেন আরো কাছে, মশারির একেবারে গা ঘেঁষে। আমি আবার টর্চ জেলে লাঠির বাড়ি মারলাম, কিন্তু সব ফাঁকা। এভাবে বেশ কিছুক্ষণ কাটলো। আমি ঘেমে নিয়ে গেছি, একদম চুপ করে বসে আছি টর্চ জেলে। হঠাৎ চারপাশটা কেমন যেন ঘুমট হয়ে গেল, ঠিক যেন ঝড় ওঠার আগের মুহূর্ত। টর্চটা দুবার দপদপ করে নিভে গেল। একটানা এতটা বলে তপন আরো একটু জল খেল, তারপর বলে চলল। অন্ধকারে চোখটা প্রায় সয়ে এসেছিল। ভাবলাম দরকার নেই, এবার নেমে যাই। সেই ভেবে মশারি থেকে বেরিয়ে মইয়ের দিকে এগোলাম। দুপা যেতেই দেখলাম ছাদের ধারে ঠিক মইয়ের পাশটাতেই একটা সাদা ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে কেউ। না না, ঠিক দাঁড়িয়ে নয়, হাওয়ায় যেন ঝুলছে। ভাবলাম এটা কি, বা বলা ভালো কে? এখানে তো কেউ ছিল না, কেউ তাকার কথাও নয়। তাহলে এইসব ভাবতে ভাবতেই সাদা ছায়াটা নড়ে উঠল। আমি সাহসে ভর করে একটু এগোতেই দেখলাম ওটা কোনো ছায়া নয়, লাল পাড় সাদা শাড়ি পরে গোমটা টানা একজন দাঁড়িয়ে। তবে তার পা দুটো ঠিক মাটিতে নেই, মাটি থেকে দুহাত উঁচুতে ভাসছে। আমি এগোতেই সে হেসে উঠে বলল, কি রে, ভয় পেয়েছিস? পালাচ্ছিস কেন? ভাইদের না হয় পেট গরম হয়েছে, তোর তো হয়নি। এই বলে সে খলখল করে হেসে উঠল। আমি আতঙ্কে দিশেহারা হয়ে পড়লাম। সে বলতে লাগলো, এই বাড়ির ছাদ আর বাগান আমার এলাকা, যে আসবে সেই মরবে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মহাদেবকে ডাকতে ডাকতে দৌড়ে মই পেয়ে নিচে নেমে এলাম। এত দূর বলে তপন হাঁপাতে লাগলো। মা ছেলেকে সান্ত্বনা দিয়ে পাশে শুইয়ে মাথায় শিব মন্ত্র জপ করে দিলেন। ক্লান্তিতে তপনের দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। সবাই যে যার মতো শুয়ে পড়লেও কারোর চোখে ঘুম এলো না। মা শুয়ে শুয়ে ভাবতে লাগলেন কিভাবে সবকিছু ঠিক করা যায়। অনেক ভেবেও কোনো উপায় না পেয়ে মা তখনকার জন্য একটা রাস্তা বের করলেন। রাত পেরিয়ে সূর্যি মামা যখন পূব আকাশে স্নিগ্ধতা ছড়াচ্ছেন, মা উঠে স্নান সেরে ঠাকুর ঘরে গেলেন। নিত্য পুজো সেরে মহাদেবের কাছে সব জানিয়ে বললেন, বাবা বাবা কি হচ্ছে আমি জানি না, কিন্তু তুমি তো সব জানো। আমি দুবেলা তোমার পুজো করি, তোমাকে বিশ্বাস করি। আমার পরিবারে কোনো বিপদ তুমি আসতে দিও না বাবা। এরপর মা বাড়ির সবাইকে ডেকে বললেন, আমি সবাইকে একটা কথা বলছি, আজ থেকে ততদিন পর্যন্ত এই বাড়ির ছাদে আর বাগানে কেউ যাবে না যতদিন না সব কিছু ঠিক হচ্ছে। আর রাতে কল ঘরে যাওয়ার দরকার হলে সঙ্গে একটা আলো আর বাড়ির একজন কাউকে সঙ্গে নেবে, এর যেন অন্যথা না হয়। এই আদেশ দিয়ে মা নিত্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা বাড়িতে ঘটল না। এরপর কেটে গেল বেশ অনেকগুলো বছর।
বাড়ি ভাগ হয়ে গেল, যে যার মতো জীবনে এগিয়ে গেল। মা বাবা গত হয়েছেন, বাড়ির বাকি ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরাও যথেষ্ট বড় হয়ে গেছে, সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। যে ছাদে সেই ঘটনা ঘটেছিল সেই অংশটা পড়েছে মেজো ভাইয়ের ভাগে। এখন সবাই ছাদে ওঠে, ছাদে ওঠার সিঁড়িও তৈরি করা হয়েছে। বিকেল পর্যন্ত ছাদে আড্ডা বসে বাড়ির মেয়ে বউদের, কিন্তু সন্ধ্যের পর আর কেউ ছাদে যায় না বা থাকে না। বলা ভালো, প্রয়োজন হয় না। বাড়ির যে অংশে টানা লম্বা ঘর ছিল সেই দিকে ঘরের উপরে দোতলা বাড়ি করেছে সন্তু, আর মেজদাদার ছাদের সঙ্গে লাগোয়া তার দোতলা। শোবার ঘরের জানলা খুললেই ছাদ। ছাদে সন্ধেবেলা কেউ সেভাবে না উঠলেও সন্তুর ঘরের জানলা সন্ধে থেকে খোলাই থাকে, কোনো সমস্যা খুব একটা হয় না। কাঠের জানলার উপর দিকটা সবুজ রঙের কাঁচ দিয়ে ঘেরা। সন্তুদের দোতলার বারান্দা থেকে ছাদটা পরিষ্কার দেখা যায়। ছাদের ওই পারে বড় দাদার দোতলা। সন্তুর মেয়ে পুতুল ক্লাস 4-এ পড়ে। বাড়ির সব থেকে ছোট পুতুলের মতোই মিষ্টি ছটফটে মেয়েটাকে বাড়ির সবাই ভালোবাসে। একদিন অনেক রাতে গুমোট গরমে পুতুলের ঘুম ভেঙে গেল। বাইরে প্রবল ঝড় উঠেছে, কারেন্ট চলে গেছে। পুতুল একবার ভাবলো জানলাটা খুলে দেবে, কিন্তু বাবা যদি বকে সেই ভেবে আর করল না। এপাশ ওপাশ করতে করতে জানলার কাঁচের দিকে চোখ গেল তার। জানলায় দেখল কার যেন ছায়া পড়েছে, ঠিক জানলার গা ঘেঁষেই যেন ছায়াটা দাঁড়িয়ে রয়েছে। দেওয়াল ঘড়িটায় ঢং করে একটা ঘন্টা পড়ল। পুতুল ভাবল, এত রাতে এই ঝড়ের মধ্যে কে আবার ছাদে উঠল? কই দেখি তো একবার বারান্দায় গিয়ে। যা ভাবা সেই কাজ। পা টিপে টিপে বিছানা থেকে নামল, যাতে বাবা মায়ের ঘুম না ভাঙে, কারণ সে শোয়ে একদম কোণের দিকে জানলার ধারে, বাবা মায়ের পাশে। বিছানা থেকে সন্তর্পণে নেমে সে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কালো মেঘ আর ঝড়ের দাপটে ভালো করে কিছুই বুঝতে পারল না। বারান্দার শেষ প্রান্তে গেল সে, কিন্তু নিকষ আধারে কিছুই তেমন ঠাহর হচ্ছে না তো। বেশ কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আকাশের বুক ছিঁড়ে বিদ্যুতের আলোয় কয়েক মুহূর্তের জন্য চারিদিক আলোকিত হয়ে উঠল। তার মধ্যেই পুতুল দেখল জানলার কাছটা একদম ফাঁকা। আর শুধু জানলার কাছে কেন, পুরো ছাদে কেউই নেই। পুতুল ভাবল হয়তো ভুল দেখেছে, সে ঘরে চলে এলো। কিন্তু জানলার দিকে তাকাতেই যেই বিদ্যুৎ চমকালো, সে আবার সেই ছায়াটা দেখতে পেল। এবার পুতুল একটু ভয়ই পেল, তবু সাহসে ভর করে বারান্দায় গিয়ে দেখল কোথাও কেউ নেই। এক ছুটে ঘরে চলে এলো সে। শুতে যাবে এমন সময় শুনতে পেল কিসের যেন খচমচ করে শব্দ হচ্ছে। কেমন যেন গা গুলিয়ে ওঠা শব্দটা। কিসের শব্দ ওটা, ভাবল পুতুল। অজান্তেই জানলার দিকে চোখ চলে গেল। ওখান থেকেই আসছে না শব্দটা? ছায়াটাও তো নড়ছে। তার মানে ওটা ওখানেই আছে এখনো। তাহলে বারান্দা থেকে দেখতে পেল না কেন? বাবাকে গিয়ে একবার ডাকবে? এইসব 7-5 ভেবে বাবাকে ডাকলো সে। বাবা উঠতেই সে বাবাকে চুপ করতে বলে জানলার দিকে ইশারা করল। বাবা সেদিকে তাকিয়ে চমকে উঠল। একটা হাত মেয়ের মাথায় রেখে আর এক হাতে পৈতে জড়িয়ে জোরে জোরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রোচ্চারণ শুনে মায়েরও ঘুম ভেঙে গেল। বর আর মেয়েকে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও জানলার দিকে তাকালো। তাকিয়েই শিউরে উঠল। সঙ্গে সঙ্গে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সন্তু বুঝল আবার সেই বিভীষিকা ফিরে এসেছে। এদিকে সন্তুর বউ কাবেরী সন্তুকে বলল, এই ছায়াটা তো আমি কদিন আগেই দেখেছি,
সেদিন রাতে বাথরুমে যাব বলে উঠেছি, দেখি জানলায় একটা কালো ছায়া। প্রথমে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু বাথরুম থেকে এসে দেখি ছায়াটা নড়ছে আর আর কচর মচর শব্দ হচ্ছে। মায়ের এই কথা শুনে পুতুল বাবাকে জড়িয়ে ধরে ভয়ে বুকে মুখ মুছে দিল। সন্তুও ঠাকুরের নাম জপতে থাকল। রাত ভোর হয়ে গেল, কারুর চোখে ঘুম নেই। সকাল হতেই সন্তু সবাইকে ডেকে পাঠালো। গত দুদিনের সমস্ত ঘটনা সকলকে খুলে বলল। সব শুনে বড় দাদা রবি বললেন, সেই রাতের ঘটনার পর ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে। আমার আগেই সব কথা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু মা বারণ করেছিলেন, কারণ তখনকার মতো সব মিটে গেছিল। কিন্তু আজ আমায় বলতেই হবে। এই বলে বড় দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটু জল খেয়ে নিজের মনে সবটুকু গুছিয়ে নিলেন। তারপর বলতে শুরু করলেন, সে বহু বছর আগের কথা। তখন আমরা এখানে থাকতাম না। আমি তখন খুব ছোট, সবেই 7 কি 8 বছরের। বাবারা ছিলেন 3 ভাই। বাবা ছিলেন সবার বড়। পুরো সংসারের সিংহভাগ দায়িত্ব বাবা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। বাকি 2 কাকাও নিজেদের সাধ্যমতো বাবাকে সাহায্য করতেন। মা কাকিমারা হাতে হাত মিলিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম করতেন। আর ছিল বাড়ির বহু বছরের বিশ্বস্ত কাজের মেয়ে বিরাজি। তবে বাড়িতে তাকে কাজের মেয়ে নয়, বাড়ির মেয়ে হিসাবেই দেখা হতো। আমি, পুষ্প মানে তোমাদের বড় দিদি, কাকার ছেলে মেয়েরা সবাই তখন বিরাজির কোলেপিঠেই মানুষ হচ্ছি। এরপর একদিন বিরাজির বিয়ের সম্বন্ধ দেখা হয়। বেশ ভালো ঘর, ছেলেও ভালো, নিজের জমি আছে, চাষাবাদ করে। সবার সম্মতিতে বিরাজির বিয়ে হয়ে গেল। মাকে বিরাজি সব থেকে বেশি ভালোবাসত। বিয়ে হয়ে চলে যাওয়ার সময় সে মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। মাও খুব কেঁদেছিল, সঙ্গে আমরাও। বিরাজির বিয়ের কিছুদিন পরই জানতে পারলাম সে মা হবে। সবার খুব আনন্দ, কিন্তু বিরাজির মতো অভাগীর বোধহয় সুখ বেশি দিন টেকে না। বিয়ের 6 মাসের মাথায় বিরাজির স্বামী জমিতে চাষ করতে গিয়ে সাপে কেটে মারা গেল। সেই খবর পেয়ে বিরাজি দৌড়ে আলপথ ধরে জমিতে আসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। কোনো মতে তার প্রাণ বাঁচলেও গর্ভের সন্তানটাকে বাঁচানো গেল না। এতদূর বলে বড় দাদা দম নিলেন। সবার চোখে তখন জল। দাদা আবার শুরু করলেন, এই ঘটনায় বিরাজিকে তাড়িয়ে দেয়া হলো গ্রাম থেকে। সবাই বলল ওই মেয়ে ডাইনি, বরকে খেয়েছে, সন্তানকে খেয়েছে। এখানে থাকলে গোটা গায়ের সবাইকে খাবে। শোকে দুঃখে হতাশায় জর্জরিত মেয়েটির হয়ে সেদিন কথা বলার কেউ ছিল না। সে আবার আমাদের বাড়িতেই ফিরে এলো। মা তাকে পরম মমতায় আশ্রয় দিলেও কাকিমারা একটু যেন এড়িয়েই চলতে লাগলো। মা তখন সন্তান সম্ভবা। বিরাজি মায়ের খুব খেয়াল রাখত, সেবা যত্ন করত, কিন্তু কাকিমারা তাকে খুব বেশি মায়ের কাছে ঘেঁষতে দিত না। মা কাকিমাদের এই ব্যবহারে কষ্ট পেয়ে তাদের বারণ করলেন। তারা মেনেও নিল। দুর্ভাগ্যবশত মায়ের সেই গর্ভস্থ সন্তান একদিন নষ্ট হয়ে গেল। কাকিমারা তখন বিরাজিকে দোষী মনে করে অনেক কথা শোনালো। অসহায় মেয়েটা আর সহ্য করতে না পেরে পাগল হয়ে গেল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এরপর মা যখন আবার সন্তান সম্ভবা, বিরাজি আনন্দ করে মায়ের কাছে যেতে গেলে কেউ তাকে মায়ের কাছে ঘেঁষতে পর্যন্ত দিল না। মা এসবের কিছুই জানতে পারল না। এরপর মায়ের কোলে আনন্দ এলো। বিরাজি দূর থেকে দেখে সে কি আনন্দ তার। আমি বিরাজিকে ডাকলাম, কিন্তু ও এলো না। চোখের জল মুছতে মুছতে চলে গেল। আস্তে আস্তে বিরাজি বদ্ধ উন্মাদ হয়ে গেল, কিন্তু মায়ের আশেপাশে ঘুরে বেড়াতো। কেউ দেখলেই তাড়িয়ে দিত, কিন্তু মায়ের সামনে কিছু বলার সাহস কারো ছিল না। তারপর কিছুদিন বিরাজির কোনো হদিশ পাওয়া গেল না। এরও কিছুদিন পর
বিরাজির ফুলে ওঠা দেহ গ্রামের পুকুরে ভেসে উঠল। বাবা মা নিয়ম মেনে তার অন্তিম সৎকার করল, কিন্তু পরপর ঘটনার আকস্মিকতায় এবং বিরাজির মৃত্যুতে মা এতটাই ভেঙে পড়লেন যে দেশের বাড়িতে আর থাকতে রাজি হলেন না। সব দেখে শুনে বাবা এখানে বাড়ি করে মাকে আর আমাদের নিয়ে চলে এলেন এখানে। এরপর গ্রামে শুরু হলো আরেক বিপদ। গ্রামের সদ্যজাত বাচ্চারা নিখোঁজ হতে লাগলো। চারিদিকে ছড়িয়ে পড়ল বিরাজি নাকি বাচ্চাদের খেয়ে ফেলেছে, কেউ কেউ নাকি তাকে দেখেছে বাচ্চা খেতে। বাবা মা খবর পেয়ে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে গেলেন। প্রত্যেকের মুখে একই কথা শুনে মা অত্যন্ত ভেঙে পড়লেন। সেদিন অনেক রাত, বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। হঠাৎ বাচ্চার কান্নায় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলেন আনন্দ অঘরে ঘুমোচ্ছে। তাহলে কাঁদছে কে? মায়ের মনে পড়ে গেল বিরাজির কথা। গোয়ালা হারুর বউয়ের বাচ্চা হয়েছে না গতকাল। অজানা আশঙ্কায় মা দৌড়ে বেরিয়ে গেলেন গ্রামের বাঁশবাগানের দিকে। বাঁশবাগানে পৌঁছে মা থমকে দাঁড়ালেন। চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। সেই আলোয় মা দেখলেন লাল পাড় সাদা শাড়ি পরে বিরাজি দাঁড়িয়ে আছে। তার হাতে চেপে ধরা হারুর সদ্যজাত ছেলে। বিরাজি তার হাত চিবিয়ে খাচ্ছে। মা কেমন যেন ঘোরের মধ্যে চিৎকার করে উঠলেন, বিরাজি, বিরাজি থাম, আর ছেলে খাসনি, চলে যা এখান থেকে, চলে যা, আর ফিরে আসিসনি, আর ফিরে আসিসনি। মায়ের কথায় বিরাজি থেমে গেল। বাচ্চাটাকে হাত থেকে ফেলে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। নিস্তব্ধতা ভেঙে সন্তু জানতে চাইল, তারপর? সে যাত্রা হারুর বাচ্চাটা বাঁচেনি বটে, কিন্তু তারপর থেকে গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। পরের দিন আমরা ফিরে আসি এখানে। এখানকার সম্পত্তিটা যেহেতু আমাদের পূর্বপুরুষদের, তাই মা এখানকার বাগানটা বিরাজির নামে আগেই দানপত্র করেছিলেন। বিরাজি বলেছিল, তোমরাই আমার সম্পত্তি মা, এসব জমি জায়গা আমার চাই না। কিন্তু মা সে কথা শোনেননি, তাই হয়তো এখনো এখানকার মায়া সে কাটাতে পারেনি। মাকে বলতো, আমি তোমার কাছেই থাকবো মা, দাঁড়ালেও যাব না। এখানে এসে বাবা বলেছিলেন ছাদের এক কোণে বিরাজির নাম খোদাই করে দাও, যাতে মেয়েটার স্মৃতিটুকু থাকে। তাই হয়তো ছাদ আর বাগান ওর এখতিয়ারে ছিল, মায়া কাটাতে পারেনি। কিন্তু পরে জমি হস্তান্তরের সময় বাবা ওই বাগান সন্তুকে আর ছাদ আনন্দকে দিয়েছিলেন। মায়ের সন্তান বলেই হয়তো আমাদের কোনো ক্ষতি সে করেনি এতদিন। পরে বাড়ি তৈরির সময় যোগ্য হওয়ায় আর বিরাজির কোনো প্রভাব পড়েনি। কিন্তু ছাদে তো সিঁড়ি তৈরির সময় মহাদেবের ত্রিশূল পুঁতে ঢালাই করা হয়েছিল নতুন করে। তাহলে সে আবার ফিরল কি করে? আমার দোষেই হয়েছে। দোতলায় ঘর বানাবো বলে সেই ত্রিশূল আমিই তুলেছিলাম কাউকে না জানিয়ে। আমি তো এত কিছু হবে জানতাম না, তাই হয়তো এইসব ঘটছে। তাদের কথার মাঝে নাপিত বউ হাঁপাতে হাঁপাতে এসে বলল, কাণ্ড শুনেছ? ওপারের কল্পনার বাচ্চাটাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই পাড়ার ছেলে বউরা হই হই করতে করতে এসে বলল, বর্দা, বর্দা কল্পনার বাচ্চাটাকে কিসে যেন খুবলে খেয়েছে, পুকুরের জলে দেহটা ভাসছে। সবাই লাফিয়ে উঠে পড়ল। সেখানে গিয়ে দেখল বাচ্চাটাকে জল থেকে তুলে সবাই মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছে। সবাই ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলো। আনন্দ কাঁদতে কাঁদতে বলল, সব দোষ আমার। আমি ত্রিশূল না তুললে সব কিছুই হতো না। সব আমার দোষ। আমি ওই ত্রিশূল তুলেছিলাম। সেদিন গভীর রাত, কারুর চোখে ঘুম নেই। আবার সন্তুর জানলার পাশে সেই ছায়া দেখা গেল। সন্তু পা টিপে টিপে নেমে গেল নিচে। মেজদা বর্দা সবাইকে ডেকে তুলল। হঠাৎ চাপা গলায় বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল বাড়ির বাঁশবাগানের দিক থেকে। রবি ছুটল সেই দিকে, পিছনে আনন্দ, সন্তু, তপন সবাই।
রবি বাগানের কাছে গিয়ে চিৎকার করে উঠল, বিরাজি, আর ছেলে খাস না, চলে যা, চলে যা এখান থেকে, আর ফিরে আসিস না। থমকে গেল বিরাজি। বাচ্চাটাকে হাত থেকে আস্তে আস্তে শুইয়ে দিল মাটিতে। রবির দিকে ঘুরে বলল, বড় ভাই, তুইও আমায় তাড়িয়ে দিলি, আর আসবো না ফিরে। তোরা ভালো থাকিস, আমি চাই। এই বলে মিলিয়ে গেল বিরাজি। বড় দাদা হাউ হাউ করে কেঁদে উঠলেন। বিরাজি যে তার মায়ের মতোই ছিল। পরের দিন পুরোহিত ডেকে বিরাজির আত্মার শান্তি কামনায় পুজো করা হলো। সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে শুদ্ধ করা হলো। এরপর থেকে আর কখনো কেউ বিরাজিকে দেখেনি। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ত্রিশূলটি কোথায় পোঁতা ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। দোল দোল দুলুনি এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, ধনিয়াখালী হুগলি থেকে বলেছেন রাজু মণ্ডল, বাবলু মাঝি এবং রাজা মালিক। দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত। বাংলাদেশ থেকে বলেছেন শেখ ফরিদ আহমেদ। রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল। ডায়মন্ড হারবার থেকে বলেছেন ভাস্কর ভৌমিক। হাওড়া গড়ভবানীপুর থেকে শাকিল। পূর্ব মেদিনীপুর কাঁকড়া গ্রাম থেকে শুভঙ্কর। সাবাং থেকে শুভঙ্কর দাস। জিরাট থেকে রিয়া বিশ্বাস। বাঁকড়াহাট থেকে পায়েল মল্লিক। বেলুড় থেকে বলেছেন দেবপ্রিয়া। শম্পা সরকার রায় বাঁশবেড়িয়া থেকে। এবং আরও যারা যারা বলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও দোল দোল দুলুনি এই গল্পটি শোনেননি তারা অবশ্যই শুনবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো গল্পটি। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।